নমস্কার, আমি রূপসী হালদার। ছি, আমি তো ভালোবাসি তোকে লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 42-42-এর প্রথমাংশ। প্লিজ ভাইয়া, এভাবে বলো না, কারোর কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কত শত স্বপ্ন পূরণ করা বাকি, প্রাপ্তি খাতা যে এখনো শূন্য। জীবনে সফলতা, প্রেম, বিয়ে কিছুই তো হলো না। এই জীবনে কি পেলাম আমি? আমার কোনো দিনের ইচ্ছে মামা ডাকা শোনা, সেটাও ইচ্ছেটা পূরণ হয়নি, কেউ পূরণ করছে না। তানভীরের কথা শুনে আবিরের শুকনো মুখটা বিষম খেল। রাকিব তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কোনো রকমে একটু পানি খেলে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল, তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে। আবিরের কথা শুনে তানভীর পুনরায় বেকুব বনে গেছে। আবিরের সিরিয়াস মুড ঠিক করতেই তানভীর মজা করেছিল। আবির যে এমন কথা বলতে পারে সেটা ভাবতেই পারেনি সে। রাকিব ঠাট্টা স্বরে বলল, প্রেম বিয়ের খবর নেই, ডিরেক্ট বাপ হওয়ার ধান্দা। আবির রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে জানালো, সবাই তো সিরিয়াসলি মাইন্ডেরই করে ফেলেছে, বরং আমি উল্টোটা করলাম। শুধু আমার বউটা রাজি হলেই হবে। তানভীর আর রাকিব দুজনেই হাসছে, সেই সাথে আবিরও। বেশ কিছুক্ষণ চলে এই ফাজলামো। আবিরের জুনিয়র তানভীরকে মামা ডাকবে নাকি চাচ্চু, সেই নিয়েও আলাপ আলোচনা চলল। অনেকক্ষণ বাদে তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাইয়া, বন্যা কি আমার জন্য ঠিকঠাক? আমি আবারও কোনো ভুল পথে যাচ্ছি না তো? দেখ ভাই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক না ভুল সেটা বলার ক্ষমতা আমাদের নেই। বন্যা মেয়েটা খুব ভালো, এই কথায় কোনো ভুল নেই, কিন্তু তোকে আর একটু সাবধান হতে হবে। আমি জানি তোর জন্য তুই নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছিস, তারপরও একটু কেয়ারফুল থাকিস। রেখে গেলে যে উল্টোপাল্টা আচরণ করিস, সেটার প্রভাব যেন কোনোভাবেই তার উপর না পড়ে। প্রয়োজন অপ্রয়োজনে একটু খোঁজ খবর নিবি। জানিস তো, মেয়েটা সুদর্শন পুরুষের থেকেও দায়িত্বশীল পুরুষের প্রেমে বেশি পড়ে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, দুই ভাইয়ের কথা ফুরোচ্ছে না। এর মধ্যে ফুফু আবিরকে কল দিয়েছে। দুই ভাই ফুফুর সঙ্গে কথা বলছে। আবির আর তানভীর যত ব্যস্ততাই থাকুক না কেন, সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও ফুফুর সাথে তারা দেখা করে আসে। আসিফ ভাইয়া এখনও দেশে ফেরেনি, তবুও জান্নাতের একাই দুবারই যাতায়াত করতে হয়। এদিকে রাকিবের একমাত্র বোন, অন্যদিকে বাড়ির বড় বউ জান্নাত সবাই খুব আদরের, বিশেষ করে মাহমুদা খানের চোখের মণি সে। শাশুড়ি সর্বক্ষণ বোমাকে চোখেই রাখে, চোখে তা হারাতে থাকে। বিকেলে খাওয়া দাওয়া করার সময় তানভীর কৌতূহলে প্রশ্ন করলো, ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করি? কি কথা? 3 দিন তুমি কোথায় ছিলে? তোকে নিয়ে যাবনি, নিজেই দেখে আসিস কোথায় ছিলাম। আচ্ছা, অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানভীর অফিসেই ছিল। যতটুকু সময় পেয়েছে হেল্প করেছে। অফিস শেষে রাকিব সহ তানভীর আর আবির ঘুরতে বেরিয়েছে। সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় 8টার দিকে। মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির পকেটে থেকে একটা কিটক্যাট চকলেট বের করে সোফায় সামনে রেখে তার টেবিলে ঠিক মেঘের সামনে রাখলো। মেঘ চকলেটের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, খাবো না আমি চকলেট। আবিরের ভারী কণ্ঠে জবাব, না খেলে ফেলে দে। মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক সময় চেয়ে রইল। পরক্ষণে নিজের রুমে চলে গেছে সে। তখনই রুম থেকে আদি এসেছে। ফ্লোরে চকলেট পড়ে আছে দেখে চকলেট হাতে নিয়ে মেঘের কাছে ছুটে এসে প্রশ্ন করলো, মেঘাপু, চকলেটটা কার? খেতে ইচ্ছে করলে খেয়ে ফেল। থ্যাংক ইউ মেঘাপু, বলে আদি চকলেট প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে রুমের দিকে চলে গেছে। আবির ওপর থেকে সেটা দেখেও নিজের রুমে ঢুকে গেছে। মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে, যা বলবে তাই করবে। কোনো কিছু খাবে না বললে দুনিয়া উল্টে গেল, সে কিছু খাবে না। আবার কোনো কিছু জিনিস লাগবে মানে লাগবেই। মালার প্রতি তার রাগ অনেক দিন যাবৎ। ওই দিন রাতে কল দেওয়ার পর থেকে সে রাগ এখনও কন্ট্রোলহীন হয়েই গেছে। রাত 12টার পর কোনো মেয়ে কারণ ছাড়া তো কোনো ছেলেকে কল দেয় না। যদি এমনটাও হয় যে আবির মালাকে পছন্দ করে না, এমনকি তার হাতে আশিক নামটাও আবির ভাই লিখে দিয়েছে, তবে কেন মালা আবারও আবিরকে কল দিয়েছে? আর আবিরই বা কেন মালাকে ব্লক করছে না? মূলত এই যে এই মেয়েকে এমন আচরণ করছে। 9টা 30 নাগাদ তানভীর বন্যার নাম্বারে কল দিয়েছে। দুইবারের বেলায় কলটা রিসিভ হলো। বন্যার সঙ্গে সঙ্গে সালাম দিচ্ছে। তানভীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেখে প্রশ্ন করলো, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো, কেন? তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখোনি কেন? নাকি এক্সেপ্ট করার প্রয়োজন মনে করনি? বন্যা তৎক্ষণাৎ ফোনটা কেটে দিয়েছে। আরও 2 ঘন্টা আগেই দেখেছে তানভীর রিকোয়েস্ট পাঠিয়েছে। এমনকি তানভীরের আইডিয়াও ঘুরে এসেছে। বন্যা ইচ্ছে করে অ্যাকসেপ্ট করেনি। এমনিতেও ভাববে যেভাবে শাসন করে, যেভাবে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে সব কিছুতে নজরদারি চালাবে,
এ ভয়ে অ্যাকসেপ্ট করেনি সে, কিন্তু এভাবে কল দেওয়াতে বর্ণা তড়িঘড়ি অ্যাকসেপ্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর তানভীর আবার কল করেছে। কল রিসিভ করতেই বর্ণার এখন হাত কাঁপছে, ভয় ভয় রিসিভ করেছে। তানভীর এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কল কেটেছো কেন? অ্যাকসেপ্ট করেছি। ওকে, কোথায় আছো? নানু বাড়িতে। তোমার নানু কেমন আছেন? এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফি আমার নেয়া। রাতে খেয়েছো? জি, আপনি? হ্যাঁ। আচ্ছা রাখি এখন। এই শোনো। জি ভাইয়া। আবার ভাইয়া? সরি, মুখ ফুসফে বেরিয়ে গেছে। বলুন। আই এম সরি, দুপুরে তোমার সাথে রাগ দেখানোটা একবারে উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ, মেসেজ একটু খারাপ ছিল। বোনের অক্ষি যুগল প্রস্তুত হয়ে গেল, হা হয়ে রুমির তাহলে চেয়ে আছে। স্বয়ং তানভীর খান তাকে সরি বলেছে, এটা ভাবা যায়? ছোট থেকে মেঘ আর বন্যা তানভীরের কম ধমক খায়নি, সেসব এখন অতীত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে দুজনেই এখন ভার্সিটির স্টুডেন্ট। মেঘ আর বন্যার আচরণে তেমন পরিবর্তন এসেছে, তেমনই তানভীরের আচরণে অনেকটা পরিবর্তন এসেছে। তবে আজকের সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয়। তানভীরের সঙ্গে কথা শেষ করেই মেঘকে কল দিয়েছে। বন্যা, জানিস তোর ভাই আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরে আচরণের জন্য সরিও বলেছে। মেঘ, তোকে আগে বলেছি আমার ভাইয়ের মতো মানুষ হয় না, রাগে হলো মন ফ্রেশ। বন্যা, কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকেছিলাম, লাস্ট কয়েকদিনে পোস্ট পড়ে আমি এখন কোমায় যাওয়ার রাস্তায় খুঁজছি। মেঘ, ও মা, কেন? বন্যা, এক একটা স্ট্যাটাস দিয়েছে দেখেছিস? লাইনগুলো পড়ে আমি ক্লান্ত হয়ে গেছি, স্ট্যাটাসের মানে বোঝা তো বহু দূরের বিষয়। মেঘ, এটা আমার ভাইয়ার একটাই সমস্যা না, আমার মনে হয় এটা ছেলেদের ব্রেনের সমস্যা। মাঝে মাঝে আবির ভাইও অত্যাধিক লেভেলের কথা বলেন, আমার এক কান দিয়ে ঢোকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়, আগামাতে কিছুই বুঝি না। বন্যা, আবির ভাইয়েরটা জানি না, তবে আমার কি মনে হয় জানিস, তোর ভাই হয়তো প্রেমে ছ্যাঁকা খেয়েছে। আজকে দুপুরও দেখলি না, রেগেছিল, কতবার ফোনে কথা বলতে বলতে উঠে গেছে। বিশ্বাস না করলে তুই নিজে ওনার স্ট্যাটাস দেখিস। মেঘের হাসি মুখে অন্ধকার নেমে গেছে, খুব চিন্তায় পড়ে গেছে সে। বন্যা পুনরায় বলল, আমায় আসতে কয়েকদিন দেরি হবে, তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিকমতো করিস। মেঘ আচ্ছা বলে কলটা কেটে দিয়েছে, তার মাথায় বন্যার কথাটাই ঘুরছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডি চেক করলো। বেশ কয়েকটা পোস্টে আবির ভাই আর রাকিবের ভাইয়ের কমেন্ট আছে। মেঘ সেসব কমেন্টও পড়েছে, বিষয়টা বোঝার জন্য কিছু বুঝতে পারছে না। মেঘের শরীর ঘামছে, চোখ মুখে চিন্তার ছাপ। ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীর রুম পর্যন্ত এসেছে, দরজার ভেতর থেকে লাগানো। রুমে কম সাউন্ডে গান বাজছে। একাকী মন আছি নীরবে, আবেগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খুঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝে কিনা। গানটা শুনে মেঘ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে। কিছু ভেবে দু কদম পিছিয়ে গেল, ডাকবে কি না ডাকবে বুঝতে পারছে না, মনে অশান্তি ঝড় চলছে। চলে যেতে নিয়ে পুনরায় এসে দরজায় ডাকলো। ভেতর থেকে তানভীর প্রশ্ন করলো, কে? আমি। দরজাটা খোলো। তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মেঘ তানভীরকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝখানে ফ্যানের নিচে বসেছে। মেঘের আমার আচরণে তানভীর একটু অবাকই হয়েছে। মেঘের দিকে তাকিয়ে শোনালো, এত রাতে তুই এখানে এসেছিস, কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আমার না তোমার। তানভীর ঢুকলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। বর্ণালী শ্রেমিকে কিছু বলেছে আর তার জন্য মেঘ এসেছে। মেঘ হঠাৎই গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তুমি এমন ছ্যাঁকা খাওয়া গান শুনছিলে কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, গানটা ভালো লাগছিল তাই শুনছিলাম। এসব গান তারাই শোনে যাদের মনে অনেক দুঃখ। তোমার মনে কিসের দুঃখ? কে তোমায় কি বলেছে? তানভীর মৃদু হেসে জবাব দেয়, আমার আবার কে কি বলবে? তুই হয় কিছু না, হয়নি আমার, টেনশন করিস না। টেনশন তো হবেই, দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছি। বাই এনি চান্স তোমার কি তার সঙ্গে কোথাও দেখা হয়েছিল? কার সঙ্গে? তোমার অতীত, যার জন্য তুমি এখন এসব গান শুনছো। মাথা নষ্ট হয়েছে তোর? আমি কাউকে মিস করে এসব গান শুনবো নাকি? আর কারোর সঙ্গে আমার দেখাও হয়নি, তুই অযথা চিন্তা করিস না। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ তা আমি জানি না, কিন্তু আর কোনো দিন তোমায় যেন ছ্যাঁকা খাওয়া গান শুনতে না দেখি। যদি আমার কথা না মানো তবে আব্বু, বড় আব্বুকে সব জানিয়ে দেবো, বিচার দেবো তোমার। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন আজেবাজে চিন্তা বাদ দে, শুধু শুধু চিন্তা করে চেহারাটা পেতনির মতো করে রেখেছিস। ঘুমিয়ে যা। উঠে যেতে নেবে হঠাৎই মেঘ থমকে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলা শুরু করলো, শোনো ভাইয়া, কোনোদিন যদি ভুলক্রমে ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা। তুমি না পারলে আমায় বললো, আমি দিব না। প্রয়োজনে আমার
15-20টা বান্ধবীকে নিয়ে যাব। সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ। আর শোনো, থাপ্পড় দিলে কিন্তু এককালেই দিবা, তাহলে ওই মেয়ে আর জীবনেও বিয়ে হবে না। মেঘের কথা শুনে তানভীর নিঃশব্দে হাসছে, কিন্তু মেঘের চোখ রেগে জ্বলছে। আচমকা দরজা থেকে আবির বলে ওঠে, আলী আহমেদ খান, মোজাম্মেল খান এখন কোথায়? ওনাদের আদরের মেয়ে এই রূপ কি তারা দেখেছে? তাদের মতে আবির গুন্ডা আর মেঘ একদম লক্ষ্মী, তাই না? আমি ভিডিও করে রেখেছি। অনেক দিন আমার কিছু বললেও আমি দেখেছি। দিব তাদের লক্ষ্মী মেয়ে কোন লেভেলের গুন্ডি। মেঘ চোখ গোল গোল করে আবির দিকে তাকিয়ে আছে। আবির মিটিমিটি আসছে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে রাগি স্বরে বলল, ডিলিট করুন ভিডিও। আগে 1 কাপ কফি নিয়ে আয়, তারপর ভেবে দেখব। আমি কফি বানাতে পারি না। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, আমি কেবল কেন কফি করব? রাত 12টা যার সাথে কথা বলেন তাকে গিয়ে বলেন সে কফি আনবে। আবির কোমল কণ্ঠে বলে, পারি না বললে কিভাবে হবে? শিখতে তো হবে। আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। মেঘের ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে। আবির পুনরায় ডেকে উঠল, সাবধান, হাত পুরায়েন না আবার। আবির তানভীরের সাথে মিনিট 2 কথা বলে দ্রুত নিচে চলে এসেছে। মেয়ে ততক্ষণ গ্লাসে পানি গরম দিয়েছে মাত্র। আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা, আমি করতেছি। আপনি তো যদি করবেন তাহলে আমায় কেন পাঠিয়েছেন? তোকে কিছু বলতে তো ভয় লাগে। যদি হাত পা পুড়ে ফেলিস তাহলে তুই জীবনেও আমার জন্য কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। এই ভিডিওটা ডিলিট করুন। ভিডিও করিনি, ডিলিট কি করব? মানে আপনি আমার সাথে ফাজলামো করছেন? জি ম্যাম। মেঘ রাগে আবিরের মুখে পানি চেয়ে আছে। আবির মুচকি এসে শুধালো, রাগ করছেন? মেঘ রাগে ফুঁসছে। আবির পুনরায় বলল, রাগটা একটু কি কমানো যায় না? মেঘের রাগ দ্বিগুণ বেড়ে যায়। রাগে গজগজ করতে করতে বলে, আমার রাগ করাতে কি আসে যায়? আবির নরম স্বরে বলল, সরি। মেঘ ভেঙচি কেটে চলে যেতে নিলে আবির ডেকে বলল, কাল বিকেলে রেডি থাকিস, একটা জায়গায় নিয়ে যাব। আমি যাব না। কেন? আমার কোথাও যাওয়ার বা ঘোরার মুড নেই, অন্ততপক্ষে আপনার সাথে। ঠিক আছে, আমার সাথে না গেলে তানভীরের সঙ্গে যাস। কারো সঙ্গেই যাব না। না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি। মিস যদি করতে না যাস তাহলে কালকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তানভীরের সঙ্গে চলে যাস। আমি যাব না মানে যাবই না। মেঘের আগে কটমট করতে করতে চলে যাচ্ছে। আবির পেছন থেকে আবারও ডেকে উঠল, ভেবে দেখিস, রাস্তা পাশের বাড়ি রেখে গেলে কিন্তু অসুবিধা হবে না। মেঘ আর পেছনে ফিরে তাকায়নি। বিড়বিড় করতে করতে বকতে বকতে রুমে চলে গেছে। সকাল থেকে আবির আর তানভীর বাসায় নেই। অফিস দিনতেই ছুটি, কিন্তু 2 ভাই ভোরবেলা না খেয়ে বেরিয়ে পড়েছে। তানভীর ঠিক 2টার সময় বাসায় ফিরেছে। 1 থেকে 1.5 ঘন্টা মতো মেয়েকে বুঝিয়েছে, রিকোয়েস্ট করেছে রেডি হওয়ার জন্য, কিন্তু যেদিন মেয়ে যাবে না মানে যাবেই না। আবিরের প্রতি খুবই কমছে না তার। আবির ভাইকে দেখলে একটু আধটু প্রেমানুভূতি জাগলেও তানভীরের কথা মনে করতে সব ভুলে যায়। তানভীর ভাইয়ের মতো তার জীবনও যদি এমন হয়, মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যি কিছু থাকে, তবে তাকেও তার ভাইয়ার মতো ছ্যাঁকা খাওয়া গান শুনে জীবন কাটাতে হবে। এসব ভেবেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। মেঘকে বোঝাতে ব্যর্থ হয়েছে তানভীর। 4টার দিকে আবার বেরিয়ে গেছে সে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছিলেন। সে সকালে আবির আর তানভীর বেরিয়েছে। তানভীর 2 ঘন্টার জন্য বাসে ফিরল, আবির সারাদিনও ফেরেনি। বিষয়টা 2 ভাই নজরে পড়েছে। আবিরের আম্মুকে জিজ্ঞাসা করছে, উনি জানেন না। সারাদিনে আবিরের সাথে কথা হয়নি তার। আলী আহমেদ খান নিজেও 2বার কল দিয়েছে, নো রেসপন্স। আবিরের সঙ্গে বাবা চাচা দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। আবির টাইম মতো অফিসে যায়, নিজের কাজ ঠিক মতো করে, সেই সাথে বাবা চাচার কাজও একা হাতে সামলায়। কাজের বাইরে 10 মিনিটের জন্য ওনাদের সাথে বসে না, 1 কাপ চা পর্যন্ত খায় না, প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না। অথচ একটা সময় পর্যন্ত আবির যা করতো সব আব্বু বা আম্মুকে জানিয়েই করতো। বাইরে থাকাকালীন রেগুলার আব্বু এবং চাচুর সঙ্গে কথা বলতো। গত 1.5 বছরে ছেলের এত পরিবর্তন মেনে নিতে পারছে না আবিরের আম্মু। প্রায় 2 ভাই এ বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু এর কোনো সমাধান পাননি। রাত 9টার দিকে আবির কয়েকটা বক্স মিষ্টি নিয়ে বাসায় এসেছে। একটা বক্স নিয়ে ওপরে সোজা চলে গেছে মেঘের রুমে। হাজির হয়েছে সে। মেঘ জামা প্রিন্স করছিল। হঠাৎই পেছনে ঘুরতেই আবিরকে দেখে আটকে ওঠে। আবির ঠিক তার পেছনে দাঁড়ালো। আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম স্বরে বলল, নে হা কর। কিসে মিষ্টি? হা করতে বলেছি। ভারী কণ্ঠে শুনে মেঘ হা করে মিষ্টিটা মুখে নিল। আবির দ্বিতীয় মিষ্টিটা 2 আঙ্গুলে নিতে নিতে গম্ভীর কণ্ঠে জানালো, তুই যদি কথা মানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি। যেহেতু যাসনি, এই বিষয়ে তোকে আপাতত আর কিছু বলবো না। আবির আরেকটা মিষ্টি মেঘকে খাইয়ে দিয়ে বক্সটা টেবিলের উপর রেখে চলে গেছে।
আজ সকাল থেকে বাড়িতে মানুষের ভিড়। আবিরের রুমে কাজ করাবে। এত বছরে বাড়ির অন্যান্য রুমগুলো দূর থেকে একবার রং করা হলেও আবিরের রুম রং হয়নি অনেক বছর যাবৎ। রং করলে ছেলের স্মৃতি মুছে যাবে বলে মালিহা খানের কড়া নির্দেশ ছিল আবিরের রুম কোনোভাবে রং করে সাজানো যাবে না। আবির ফিরেছে অনেক দিন, তবুও রং করায়নি। মায়ের অনুমতি নিয়েই রুমে কাজ করানো যাচ্ছে। পুরাতন কিছু জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস আনা হয়েছে। রুমে এসি লাগানো হচ্ছে। দুপুরবেলায় হঠাৎই মেঘের মনে হলো যে আবিরের রুমটা দেখতে আসবে সে। রুম সম্পূর্ণ অগোছালো, পা ফেলার অবস্থা নেই। দেওয়ালে সাদা রং করা হচ্ছে, এরপরও অন্য রং দেওয়া হবে। মেঘ আলাদা কণ্ঠে ডাকলো, আবির ভাই। আমি কিন্তু আপনার রুমের দেওয়ালগুলো আর্ট করব। আবির এদিক সেদিকে তাকিয়ে একটা দেওয়াল দেখিয়ে বলল, তুই চাইলে এই দেওয়ালে তোর লতা পাতা ডিজাইন করতে পারিস। মেঘ অভিমানে সরে বলল, থাক, লাগবে না। হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শিখেছি, তাই অভিমান সাইডে রেখে এসেছিল প্রিয় মানুষটাকে রুমটাকে নিজের মতো করে সাজাবে। আবির ভাই না চাইলে তার নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে করতে সে অধিকার বোধ নিয়ে এসেছিল, কিন্তু আবির একটা দেওয়াল রং করে অনুমতি দেওয়ার পর তার বড্ড অভিমান হয়েছে। আবির বিড়বিড় করে কণ্ঠে বলল, রং না করলে বলছিস কেন? আর আসছিস কেন আমার রুমে? আমি রেখে আনছিলাম তোকে? যা এখন এখান থেকে। আগামী 7 দিন আমার রুমে আসার সম্পূর্ণ নিষেধ। যদি ভুলে আমার রুমে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। রুমে কয়েকজন মিলে রং করছিল। সবার সামনে এভাবে কথা বলায় মেয়ে খুব অপমানিত হয়েছে। কাঁদতে কাঁদতে বলল, আপনার রুমে এসেছি তাই বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, একদম কাঁদবি না, যা এখান থেকে। মেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিলে কিসের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যায়। নিজেকে সামলাতে এক হাত দরজায় আরেক হাত সদ্য রং করা দেওয়ালে রেখে কোনো রকমে পড়ে যাওয়া হাত থেকে বাঁচিয়েছে। স্বাভাবিক হয়ে মেঘ পেছন ফিরে তাকিয়েছে। আবির যেন দেখেও না দেখার ভান করেছে। একটা জলজান্ত মানুষ কি করে পারে নিচ্ছিল, অথচ তার পড়তে নিচ্ছিল, ধরার কোনো চেষ্টাই নেই। ঠিক আছে কিনা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন বোধ করছে না। এমন আবির ভাইকে মেয়ে কখনো চায়নি। আবির ভাইয়ের অ্যাটিটিউডের চেয়েও বেশি ওনার যত্নের প্রেমে পড়েছিল মেঘ। সে মানুষটা এত পরিবর্তন হয়ে গেছে ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেছে। 5 মিনিটের মধ্যে রুমে সাদা রং করা শেষ হয়ে গেছে। কয়েকজনের মধ্যে একজন নজরে পড়ে দরজার পাশের দেওয়ালের দিকে। মেঘের হাতে চেপে দেওয়ালের স্পর্শ ছাপ হয়ে গেছে। ছেলেটা রং নিয়ে এগিয়ে আসতে আসতে বলে, রংটা দেখা যায় নষ্ট হয়ে গেছে, সমস্যা নেই, এখনই ঠিক করে দিচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে বলে, সাবধান, ওই ছাপের ওপর কোনো রং না পড়ে। ভাই, এভাবে রাগ দেখানো ঠিক না। আপনার বোনের হাত বোধহয় ভুলে দেওয়ালে লেগে গেছে, এখনও ভেজাই আছে। রং দিলেই ঠিক হয়ে যাবে, কিছু হতে যাবে না। আবির মুচকি এসে বলল, এই ছাপ ভোলা ভুল করে হয়নি, আমি ইচ্ছে করে করিয়েছি। এই রুমটা যার তার স্মৃতি তো রাখতে হবে, তাই না? মেঘ যাওয়ার জন্য পা বাড়াতেই যাবে এমন সময় আবির পা বাড়িয়ে দিয়েছিল। আর আবিরের পায়ের সঙ্গে হোঁচট খেয়ে মেঘ পড়তে নিয়েছিল। ছেলেটা দাঁত কেটে হেসে বলল, ভাই, উনি কি আপনার ভালোবাসার মানুষ? হ্যাঁ। তারা এত রাগ দেখালেন যে? কারণ আছে, তুমি কাজ করো। আর হ্যাঁ, ও যেন কোনোভাবে রুমে না আসে, খেয়াল রেখো। আচ্ছা ভাইয়া। 2 দিন হয়ে গেছে আবিরের রুম রং করা হয়েছে। মেঘ অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় আবিরের রুমের দিকে তাকিয়েছে। আবির বাসায় থাকলে সবসময় দরজা বন্ধ থাকে, আর বাসায় না থাকলে রুম তালা দিয়ে বন্ধ করা থাকে। রুমে তালা দেখে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হয়ে যায়। সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে বসে মা কাকিয়াদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। মেঘ আকস্মাৎ বলে উঠল, বড় আম্মু, তুমি কি জানো তোমার ছেলে ঘরে আজ অব্দি কাজ করাচ্ছে? মানে কি বলছিস তুই? হ্যাঁ, তা না হলে বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয়েছে কেন? সেটা বলো তো। আবির রুমে তালা দিয়ে রেখে? হ্যাঁ, বিশ্বাস না করলে উনি বাসায় না থাকলে দেখে এসো। আচমকা মায়ের মাথায় গাঁটটা খেলো মেঘ। উফ বলে পেছনে ফিরে তাকাতে আবির দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলল, রুমে তালা দিয়ে রেখেছি মানে আমি অবৈধ ব্যবসা করি? এ কেমন লজিক? আচ্ছা, আমি কি অবৈধ কাজ করি বল? না বলতে পারলে তোর একদিন কি আমার একদিন। মেঘ মাথায় হাত ঘুষতে ঘুষতে বলল, আপনার ব্যবসা আপনিই ভালো জানেন। মেঘ উঠতে নিলে আবির ধমক দিয়ে বলল, এসব নিয়ে ফাজলামি করবি না। তোদের যন্ত্রণায় রুমে তালা দিয়ে রেখেছিলাম। আমার রুমে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাগজ আছে, যার মধ্যে একটা কাগজ হারালে সেটাকে খুঁজে বের করা জীবনও সম্ভব না। সেগুলো যেন নষ্ট না করতে পারিস তার জন্য তালা দিয়ে রেখেছি। মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে। এদিন আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশিই হচ্ছে তার। মজা করে কিছু বললেও আবির ভাই কেমন যেন সিরিয়াসলি হয়ে যায়। আবিরের 1 কাপ কফি নিয়ে সোজা
সোফায় গিয়ে বসেছে, ল্যাপটপে কাজ করছিল। মেয়ে কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার পথে হঠাৎই নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা আবিরের ফোনের দিকে। ফোনে একটার পর একটা কল আসছে। আবিরের সেদিকে কোনো নজর নেই, মনোযোগ দিয়ে কাজ করছে আর কফি খাচ্ছে সে। মেঘ 3টে সিঁড়ি নেমে দেখার চেষ্টা করলো কার কল আসছে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকে কোনো রকমের শিওর হলো কলগুলো মালা আপুর নাম্বার থেকে আসছে। মেঘের মেজাজ খারাপ হতে হতে 2 সেকেন্ডে সময় লাগলো না। আবির ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবিরত মূল এই কারণ এই মালা আপু। মেঘের আগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছে, কিন্তু রুমে স্থির হতে পারছে না সে। একবার রুমের ব্যালকনিতে যাচ্ছে, একবার শুতে। রুম থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে আবার রুমে চলে গেছে। কি করবে না করবে বুঝতে পারছে না সে। একবার রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে আসছে, নিচে নজর পড়ে সোফায় আবির ভাই নেই। ল্যাপটপ ফোন এমনিতেই পড়ে আছে, রান্নাঘরে কেউ নেই। মেঘ দ্রুত সিঁড়িতে নেমে আসে। ফোনের লক খোলা দেখে তাড়াতাড়ি কল লিস্টে ঢুকতে মালা আপুর নাম্বার থেকে দেখে 35টা মিস কল হয়ে আছে। তখনই ফোনে একটা মেসেজ এসেছে। মেঘ মেসেজে চাপ দিতে মালার নম্বর থেকে আসা শত শত মেসেজ চোখের সামনে বেশি উঠল। যত ধরনের আবেগী প্রেমময় কথা আছে সবাই বলেছে। এত মেসেজ পড়ার সময় নেই। লুকিয়ে আবির ভাইয়ের ফোন থেকে এক ভয়ে হাত কাঁপছে সে। আগেও কয়েকবার আবিরের ফোন ধরতে নিষেধ করেছিল, তারপরও মেঘ ফোন ধরেছে। কয়েকটা মেসেজের ওপরে হঠাৎই আবিরের দেওয়া একটা মেসেজ চোখে পড়ল। মেসেজটাতে লেখা ছিল, তোকে আর কীভাবে বললে আমাকে বিরক্ত করা বন্ধ করবি বল। বহুদিন বলেছি আমি সিঙ্গেল না। যদি মনে করিস ঘন্টায় 100টা মেসেজ করলে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে তোর সঙ্গে রিলেশনে যাব, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। কারণ আমার এমন কোনো সুযোগই নেই, এখন পর্যন্ত কাউকে বলিনি। তোকে প্রথম বলছি, আমি বিবাহিত। বাসায় কেউ জানে না যে আমি বিয়ে করেছি, বিদেশে বউ। সহসা আবির মেঘের হাত থেকে ফোন কেড়ে নেয়। অগ্নিদৃষ্টিতে চেয়ে আগ্রহিত কণ্ঠে বলে, কতবার বলেছি আমার ফোনে হাত দিবি না? কোন সাহসে ধরেছিস? মেঘ ঢোক গিয়েছে, কান্না যেন ভেতর থেকে উপচে পড়তে চাইছে। আবির হিচকি পড়ছে অবিরত। কাঁদো কাঁদো কণ্ঠে শুধালো, আবির ভাই আপনি বিবাহিত? হ্যাঁ, বিদেশে বউ রেখে এসেছি, কিছুদিন পর চলে যাব। হয়েছে শান্তি? আবারও প্রশ্ন করেছে, আপনি সত্যিই বিবাহিত? আমার একটা বাচ্চাও আছে, যা এখন এখান থেকে। বাচ্চার কথা শুনে মেঘের হিচকি থেমে গেছে, সেই সাথে নিঃশ্বাস আটকে গেছে গলায়। নিজের চোখ আর কান কোনো কিছু বিশ্বাস করতে পারছে না সে। আখি জোড়ার পাড়ি টইটুম্বর হয়ে আছে, শুধু উপড়ে পড়ছে অপেক্ষা। মেঘ দ্বিতীয় পাড়ের মতো বলে, আপনি সদ্য শান্তি বিবাহিত? আর একটা কথা বললে এমন থাপ্পড় দেবো 7 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবি, যা এখান থেকে। মেঘ স্তব্ধ হয়ে গেছে, এক দৃষ্টিতে আছে আবিরের মুখের পানি। চোখে পানি জমাটের জন্য চোখের ঝাপসা দিচ্ছে। আবির আবারও ধমক দেয়, যা এখান থেকে। মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে। মেঘে সারা রাত নিচু কেঁদেছে, ছটফট করতে করতে রাত পার করেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলেছে। সকালে কারো মনে হালকা নাস্তা করেই ভাসিতে চলে গেছে। এ বাড়িতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। একলা ক্লাস কোনো মতো করেছে, ক্লাস করতেও বিরক্তি লাগছে, তাই মাঠে ছিল। মিরহাজ, তামিম, মিষ্টি, সাদিয়া ক্লাস করে মেঘের কাছে এসে বসেছে। বন্যা এখনও নানু বাড়ি থেকে ফেরেনি, তাই অসহায় মেঘের কষ্ট শেয়ার করার মতো কেউ নেই। মেঘের চোখ মুখ ফোলা দেখে মিরহাজ, সাদিয়া, মিষ্টি বারবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে বলার জন্য, কিন্তু মেঘ কিছু বলছে না। ওদের জোড়াজুড়িতে মেঘ শেষমতো বলেছে, আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত আর একটা বাচ্চার বাপ। সাদিয়া মিষ্টি দুজনে আটকে ওঠে। মিরহাজ মনে মনে খুব খুশি হয়েছে, এই যে মেঘ না চাইতেই জল। ওদের জোড়াজুড়িতে মেঘ কয়েকদিনের ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলেছে। ওদের জন্য মিষ্টি খুব তেড়া, মিষ্টি কপাল গুটিয়ে ওদের মধ্যে মিষ্টি খুব তেড়া। মিষ্টি কপাল গুটিয়ে বলা শুরু করলো, এত কিছুর পরেও তুই এ বাড়িতে আছিস কেন? আমি হলে কবে এ বাড়ি থেকে চলে আসতাম। চোখের সামনে প্রিয় মানুষের অপ্রিয় হয়ে ওঠার চেয়ে চোখের আড়ে যা খুশি করতে থাকুক, এই তো তার থেকে কষ্ট কম হবে, খারাপ লাগাটা একটু কম হবে। অন্য কিছু দূরে থাকলে সব কিছুর দেখবি ভুলে গেছিস। তুই এক কাজ কর, তুই হোস্টেলে সিট নিয়ে নে, আমাদের সঙ্গে হোস্টেলে থাকবি। আমরা একসঙ্গে ঘুরবো ফিরবো, আড্ডা দেবো, পড়াশোনা করবো। দেখবি তোর মাথা থেকে ওনার ভূত একেবারে চলে যাবে, তখন আর আবেগ কাজ করবে না। মেঘ আবারও কান্না শুরু করেছে। ওরা সবাই বুঝিয়ে মেঘকে শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে হিজাব অর্ধেকটি ভিজে ফেলেছে সে। চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। সাদিয়া, মিষ্টি, মিরহাজ, তামিম প্রায় ঘন্টাখানেক বুঝে আছে। তাদের সব কথা মূল মেঘ যেন বাড়ি থেকে চলে যায়। মেঘ হোস্টেলে আসলে মিরহাজের জন্য বেশ সুবিধা হবে, তাই মিরহাজ আরও বেশি উৎসাহী দিচ্ছে।
শেষ পর্যন্ত মেঘও মন স্থির করে ফেলেছে সে বাড়ি ছেড়ে চলে আসবে। ভার্সিটি কোচিং করার সময় একবার মন স্থির করেছিল ভার্সিটিতে চান্স পেলে বাড়ি থেকে ছেড়ে চলে আসবে সে, কিন্তু আবির ভাইয়ের আবেগী জড়িয়ে এতদিন বাড়ি ছাড়ার ইচ্ছে হয়নি তার। তবে ইদানিং আবির ভাইয়ের আচরণ প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে। গতকালে বলা কথাটিতে মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এমতো অবস্থায় তার পক্ষে একই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না। তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি হোস্টেলে চলে যাবে। স্যারের কথা বলে ফর্ম নিয়ে গেছে সে। পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।